আমেরিকান এম্বাসি F1 ভিসার ক্ষেত্রে অনেকেই শুনেছেন 2 থেকে 3টা প্রশ্ন করে, 4-5টা প্রশ্ন করে বা 2-3 মিনিটে ইন্টারভিউ শেষ। কিন্তু আমার ক্ষেত্রে একটু ভিন্ন হয়েছে। আমি জানি না আমার ক্ষেত্রে হয়েছে কিনা সবার ক্ষেত্রে হচ্ছে। আমার ইন্টারভিউ প্রায় 10 থেকে 12 মিনিট হয়েছে বা তারও বেশি। আমি একটু নার্ভাস ছিলাম এবং শেষ পর্যায়ে এসে আমি একটু নিজে নিজে একটু ডিসাইড করে নিয়েছিলাম হয়তো আমাকে ভিসা দিবে না। তারপরেও আমি আমার ফেসের মধ্যে একটা স্মাইলিং ফেস ছিল এবং আই টু আই কন্ট্যাক্ট সেটাই মেনটেন করেছিলাম। বাট আমার ভিতরে ভিতরে আমি ধরে নিয়েছিলাম যে আমার ভিসা আমাকে দিবে না বা অ্যাপ্রুভ করবে না, কারণ সে প্রত্যেকটা বিষয় আমার কাছ থেকে ডিটেলসলি জানতে চাচ্ছিল। আমি একটু আপসেট হয়ে গেছিলাম যে সে এত কিছু জানতে চাচ্ছে কেন। তবে আমি যেটা রিকল করতে পেরেছি, পরে আমাকে প্রশ্ন করেছিল প্রায় 21 থেকে 22টা প্রশ্ন। এবং আমি আমার ইন্টারভিউটা আপনাদেরকে সাথে শেয়ার করছি, কারণ হয়তো আমার ভিডিও দেখে অনেকেই কিছু শিখে নিতে পারবেন যে ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয় বা কি ধরনের প্রশ্ন করে নর্মালি। এম্বাসিতে এন্ট্রি করা সব দেশের সমান। প্রথমে আপনার যে শিডিউল আছে বা আপনার যে কনফার্মেশন আছে শিডিউলের, অ্যাপয়েন্টমেন্টের, সেই কাগজ নিয়ে আপনি প্রথমে যাবেন আপনার টাইম মতো। তারপরে আপনার বডি পাসিং হবে, তারপরে আরেক জায়গায় গিয়ে আপনার কাগজপত্র চেক করবে। তারপরে আপনাকে যখন হলে ঢুকানো বা রুমে ঢুকানো হবে, বা যেই তাদের ইন্টারভিউ হল বা বিশাল একটা রুম থাকে নর্মালি, ওই রুমে ঢুকানো হবে। প্রথমে হচ্ছে যে আরেকবার চেকিং করবে আপনার ফেসের সাথে, পাসপোর্টের সাথে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে ইন্টারভিউ। তবে আমার একটু ধারণা ভিন্ন ছিল। আমি যেহেতু জাপান আসছি, জাপান থেকে ইন্টারভিউ দিয়েছি। যখন জাপানে আমি আসার সময় ইন্টারভিউ দিই, জাপানের এম্বাসি একটু ভিন্ন ছিল। আমরা প্রথমে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, একটা আমাদের বসার জায়গা ছিল, ওয়েটিং রুম। তারপরে আমাদেরকে নাম্বারিং করে রাখতো। ওই আমেরিকান এম্বাসিতে এরকমটা না। আমি ভাবছিলাম এরকমটাই হবে, গিয়ে একটু রেস্ট নিব, এমনটা হয় নাই। যে ওই জায়গায় বসার জায়গা ছিল, বাট বসার সুযোগ ছিল না, সিরিয়ালি একটা পর একটা করতে হয়েছিল। আমি এখন মূল কথা চলে আসি, যে মূল ইন্টারভিউ যেটা আমার ইন্টারভিউর আগ পর্যন্ত, কিন্তু যেহেতু আমার জাপানিজেই সবকিছু হয়েছে। আমাকে প্রথমে প্রত্যেকটা কাউন্টারে আমাকে জিজ্ঞেস করেছিল জাপানিজ না ইংলিশ। আমি বলছি জাপানিজে, ওকে। তো জাপানিজে কনভারসেশন হয়েছিল, জাস্ট ইন্টারভিউটা ইংলিশে। আরেকটা কথা বলি, 3টা কাউন্টার ছিল, মাঝখানে একটা, যে সিরিয়াল বলতো, মাঝখানে একটা, তারপর ডান দিকে একটা, বাঁ দিকে আরেকটা। মাঝখানে যে সে একটা পুরুষ, তার ইন্টারভিউ খুব শর্টলি শেষ হয়ে যাচ্ছে, 2-3 মিনিটেই। এবং তার মুখের মধ্যে কোনো স্মাইলিং কিছু একটা নাই, বা সে একটা রোডভাবে দাঁড়িয়ে আছে যেমনটা বোঝা যাচ্ছে। আমি একটু ভয় পাইছিলাম যে এই সিরিয়ালে যেন আমি না পড়ি। এবং ডান দিকে যে ছিল, সে একটা মেয়ে ছিল এবং তার পাশে ছিল আরেকজন আমেরিকান, সে সাপোর্ট করছে তাকে। কি কারণে সাপোর্ট করছে বা তাদের ভিতরে ইন্টারনাল কি বিষয় সেটা জানি না। হচ্ছে যে ওই জায়গায় শুধু জাপানিজে ইন্টারভিউ দিচ্ছে, আবার তারা ভিতরে 2জন অফিসার কথাবার্তা বলে তারপরে ভিসা দিচ্ছে কি না দিচ্ছে এমনটা বিষয়। এবং হাতের বাঁ পাশে যে আমি যার কাছে ইন্টারভিউ দিয়েছিলাম, সে প্রত্যেকটা ইন্টারভিউ অনেক ডিলে করে নিচ্ছে। আমি কনফিউশন ছিলাম যে কোনটায় যাব বা আমার সিরিয়াল কোনটায় আসবে, সেটা তো আমি ডিসাইড করতে পারবো না। আমি মনে মনে প্রে করছিলাম স্রষ্টার কাছে যে আমার একদম যে জাপানিজ ইন্টারভিউ নিচ্ছে ওই জায়গায় যেন না পড়ে, কারণ ওই জায়গায় পড়লে তারা 2জন ডিসিশন নিচ্ছে, 2জন ডিসিশন নিলে একটু হার্ড হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য। আর বিশেষত যে পুরুষ, সে একটু রোডভাবে দাঁড়ায় আছে, ওইটাও যেন আমার কাছে কেমন কেমন মনে হয়েছিল। আর যে ভদ্র মহিলা, সে খুব হাসি খুশি, সবার সাথে কথা বলছে, মাঝে মাঝে পানি খাচ্ছে, কিন্তু সময় নিচ্ছে অনেক। প্রত্যেককে প্রায় 10 মিনিটের বেশি করে সময় নিচ্ছে। যাই হোক, কোনো একটা তো যেতে হবে আমাকে, আমার যখন সিরিয়াল আছে। তো ভাগ্যক্রমে আমার একদম যে মহিলা একটু সময় নিয়ে ইন্টারভিউ নেয়, সে তার সিরিয়ালে পড়ছে আমার। সে যখন তার সিরিয়াল, সে ডাকলো আমাকে, হাই করে ডাক দিল, মানে আমার খুব পরিচিত মানুষ, এরকম করে ডাক দিল। যাই হোক, আমি যাওয়ার পরে আমার যে I-20 পাসপোর্ট পাস করলাম। তারপর সেই দেখার পর সে আমাকে, ওকে, আমি কিন্তু ইংলিশ ইউজ করছি না, বাংলায় বলছি সবকিছু। আমি কি উত্তর দিয়েছিলাম আমার যতটুকু মনে আছে, প্রত্যেকটা বাংলাতেই বলছি, কারণ হচ্ছে যে অনেকে আছে ইংলিশ একটু কম বোঝেন, আমি ওইটুকু ইংলিশ কম বুঝি। সেক্ষেত্রে সবার ক্ষেত্রে একটু ভালো হবে যারা আমার ভিডিওটা দেখবেন।
প্রথমে আমাকে জানতে চাচ্ছিল আমাকে প্রশ্ন করছিল যে তুমি কি স্টুডেন্ট কিনা, বললাম না আমি না, তখন পর্যন্ত আমি জাপানিজে কথা বলছি, আমার ওই মাথায় কাজ করছে না যে এটা ইংলিশে বলতে হবে। পরে সে বললো সরি, মানে অফিসার বললো সে বোঝে নাই। পরে আমার মাথায় কাজ করলো না, আমাকে ইন্টারভিউ শুরু হয়েছে, আমাকে ইংলিশে বলতে হবে এখন। তখন আমি বললাম যে না আমি জব করছি এবং আমার কি কি জব, মানে কি কি জব করছি এগুলো একটু এক্সপ্লেন করলাম 2-3 লাইনে। পরে এসে আমার যে রেসিডেন্ট কার্ড জাপানের সেটা দেখতে চাইলো, তো আমি এটা পাস করলাম। পাস করার পর সে অনেক কিছু দেখলো, অনেক তাকাইলো, তার মনিটরের দিক তাকাইলো, আবার আমার I-20 দিকে কি তাকাইলো বুঝলাম না, কিছু না। তারপরে সে বলল তোমার কোম্পানির নাম কি, তারপর আমি কোম্পানির নাম বললাম এবং আমার লোকেশন কোন জায়গায় সেটাও বললাম। একটু এক কথায় না, 1 লাইন বা 1.5 লাইন বা 2 লাইন এর মাঝখানে আমি উত্তর শেষ করে দিয়েছি। আমার এই জব নিয়ে সে অনেকগুলো প্রশ্ন করছে। তারপর সে বলছিল, আমি কিন্তু প্রথম 2-3 লাইনে আমি মোটামুটি একটা এক্সপ্লেন করেছি, কিন্তু আমার যে DS 160 ফর্মে আমি তো একদম এক্সপ্লেন করেছি আমি কোন কোন টেকনোলজিতে কাজ করি, ওর তো অনেক ব্রডলি লেখা যায়। সেই আমার যেটা মনে হচ্ছে সে 160 ফর্ম থেকে আমাকে প্রশ্ন করছিল, এবং সে আমাকে প্রশ্ন করলো যে তোমার ডেজিগনেশন কি, যে কোম্পানিতে জব করছো। তখন আমি ডেজিগনেশন বললাম। তারপর আবার সে প্রশ্ন করছে তোমার কাজ কি। তো আমি আর একটু ব্রডলি উত্তর দিলাম আমার রেসপন্সিবিলিটি কি কি। তারপরে সে আমাকে আরেকটা প্রশ্ন করছিল যে এই জায়গায় মোবাইল অ্যাপসের কোনো কিছু আছে কিনা। পরে ওই জায়গায় আমার যে ডিসক্রিপশন ছিল, জব ডিসক্রিপশনে আমি যে মোবাইল অ্যাপসে একটু কাজ করেছিলাম ওইটাও উল্লেখ ছিল। পরে তখন আমার মাথায় কাজ করলো যে সে হয়তো ওই জায়গা থেকে প্রশ্ন করলো। তখন আমি একটু রিলেটিভলি উত্তর দিলাম যে আমার ওই জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে, এরকম কিছু একটা। তারপরে মজার বিষয় যেটা, সে অনেক লম্বা করে একটা প্রশ্ন করলো, আমাকে একটু এক্সপ্লেন করলো, তারপর একটা প্রশ্ন করলো, ছোট্ট একটা প্রশ্ন, আমি বুঝি নাই। তারপরে আমি বললাম সরি। সে আমাকে এইভাবে ডাক দিল, মানে খুব ভদ্রভাবে, এবার কাছে আসো, কাম ডাউন, এরকম আমাকে হাতে সাইন দিল আর কাছে আসো, কাম ডাউন। মানে সে হয়তো বুঝতে পারছে আমি একটু নার্ভাস হয়ে গেছি, কারণ হচ্ছে যে আমার জব নিয়ে এতগুলো প্রশ্ন, আমি একবারে এক্সপ্লেন করছি, আবার এতগুলো প্রশ্ন। আমি অবশ্যই সত্য কথা সেটা, আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম কি এত প্রশ্ন করতেছে, আমি তো একবার উত্তর দিছি। যাই হোক, সে আমাকে প্রথমে এইভাবে ডাকলো, কাছে আসো, একটু ঠান্ডা হও। আমি একটু কাছে গেলাম, একটু ঠান্ডা হইলাম। মানে আমার একটা ফিলিং হইলো যে আমার একজন গার্লফ্রেন্ড আমাকে ডাকতেছে সামনে থেকে, আমি একটু ঠান্ডা হইলাম। তখন ওই ফিলটা এমন ছিল, একটু নার্ভাসও ছিলাম, একটু ভিতরে আনন্দ কাজ করছিল যে এরকমটা। তারপর সে আমাকে প্রশ্ন করলো যে কিভাবে এই ভার্সিটি চুজ করছো, কেন চুজ করছো, কয়টা ভার্সিটি তুমি অ্যাপ্লাই করছো, কেন এই ভার্সিটি, 4-5টা প্রশ্ন, 4-5টা না, 3-4টা প্রশ্ন। কিভাবে এই ভার্সিটি চুজ ফাইন্ড আউট করছো, কেন এই ভার্সিটি, এবং কয়টা ভার্সিটি অ্যাপ্লাই করছো। তো এটা যদি 3-4টা প্রশ্ন, তো আমি যে প্রিপারেশন নিয়েছিলাম, আমি তো আলাদা আলাদা প্রিপারেশন নিয়েছিলাম যে এই প্রশ্নগুলো করতে পারে আলাদা আলাদা। তো আমি 3-4টা প্রশ্ন একসাথে করাতে আমি প্রশ্নের উত্তরটা বেশি লং করি নাই, সিকোয়েন্স অনুযায়ী আমি একটা পর একটা শর্টকাট উত্তর দিয়ে দিচ্ছি। তারপর প্রশ্ন করো যে হোয়াই দিস প্রোগ্রাম, এটা কমন প্রশ্ন, সবাইকেই করে হোয়াই দিস প্রোগ্রাম। তারপরে ছিল যে আমার কোর্সের ডিউরেশন কতটুকু। তারপরে বললাম। আমাকে প্রশ্ন করার মাঝে মাঝেই সে আমার উত্তর শেষ, তারপর সে কি যেন টাইপ করছে এবং আমার দিকেও তাকাচ্ছে। আমার কিন্তু আই টু আই কন্ট্যাক্ট যেটা, এটা আমার একদম পারফেক্ট ছিল। সে অনেকবার আমার দিকে এইভাবে তাকাইছে, একদম ফুল বডি চেক আপ করার মতো এভাবে তাকাইছিল, আমিও তাকাইছিলাম এভাবে। যাই হোক, তারপরে ছিল যে আমাকে প্রশ্ন করছিল তোমার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সিস্টেম, এভাবে প্রশ্ন করছিল কি। আরেকটা কথা, 160 ফর্মে আমার ব্যাকগ্রাউন্ড ছিল যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কিন্তু 160 ফর্মে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোনো অপশন নাই। তখন আমি ইনফরমেশন সিস্টেম লিখছিলাম। তো এই প্রশ্ন করাতে আমি বললাম যে না, আমার ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কিন্তু 160 ফর্মে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নাই, সেক্ষেত্রে আমি ইনফরমেশন সিস্টেম সিলেক্ট করছি। তারপর হচ্ছে যে প্রশ্ন আর একটু লম্বা করে করছে, তুমি অলরেডি জাপানিজ জানো, কিন্তু কেন জাপানি প্রোগ্রামটা করবা না। তারপর আমার যে উত্তর ছিল সেটা দিলাম।
তারপরে হচ্ছে যে তুমি অলরেডি একটা জব করছো, ভালো জব করছো, জব কেন ছেড়ে দিবে? নর্মাল হিসাব, কেন ছেড়ে দিব, এটা নর্মালি এই প্রশ্ন করতেই পারে। এটা আমার আগে থেকে প্রিপারেশন ছিল, এরকম উত্তর দিলাম। তারপর ছিল যে তুমি কতদিন যাবত জাপানে বসবাস করো, জাপানে কতদিন যাবত আসো? তখন হঠাৎ করে আমার ছিল না যে আমি ক্যালকুলেশন করব কয় বছর যাবত থাকি, এটা মাথা আসতেছিল না। তখন আমি বললাম যে আমি 2020 ডিসেম্বর থেকে আছি। তখন সে বললো যে অলমোস্ট 5 ইয়ার্স। আমি বললাম যে না, 4.5 ইয়ার্স, অলমোস্ট 4.5 ইয়ার্স। তারপরে প্রশ্ন করলো যে তোমার ফ্যামিলি কি তোমার সাথে থাকে জাপানে? আমি বললাম যে না, আমি সিঙ্গেল, আমার বাবা মা আছে দেশে বাড়িতে, ভাই বোন দেশে বাড়িতে, মানে গ্রামে, সরি বাংলাদেশে। ও তার মাঝখানে আরেকটা প্রশ্ন ছিল যে তুমি তোমার দেশে আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তোমার দেশে জব না করে তুমি জাপান আসলে কেন? তখন আমার উত্তর ছিল যে না, আমি অলরেডি কমপ্লিট করার পর বাংলাদেশে আমি জব করেছি প্রায় 1.5 বছরের মতো। তারপর জাপান আসছি স্টাডির জন্য, স্টাডি পরে আমি এখন কারেন্টলি জব করছি। এখন আমি আবার ইউএসএ যাইতে চাই, এই কারণে এই সাবজেক্টগুলোতে। মাঝখানে আমাকে ট্রিকি একটা প্রশ্ন করলো যে তুমি তো জাপানে স্টাডি করার সময় জব পার্ট টাইম করেছো। আমি বললাম যে হ্যাঁ, আমি করেছি আমার লিভিং কস্ট চালানোর জন্য। তারপর তুমি কি ইউএসএ যাওয়ার পর সেটা করবা? এটা একটু ট্রিকি প্রশ্ন ছিল। আমি বললাম যে না, আমার স্পন্সর হলো আমার মা সব আমার টিউশন ফি দিবে এবং আমারও কিছু সেভিংস আছে, তো আমার পার্ট টাইম করার কোনো প্রশ্নই আসে না, এবং ইউএসএ রুলস অনুযায়ী আমার পার্ট টাইম করা অবৈধ, আর আমি স্টাডিতে ফোকাস করবো, এমনটা আমার উত্তর ছিল। তারপরে প্রশ্ন করেছিল যে তোমার স্টাডি শেষ করার পর তুমি কি করবা, মানে ফিউচার গোল কি? ফিউচার গোল কিন্তু আমরা প্রায় মিথ্যা কথা বলি, প্রায় সব মিথ্যা কথা বলি যে আমরা দেশে ব্যাক করবো। আসলে তো আমরা নর্মালি দেশে ব্যাক করি না, আমাদের মতো যারা মিডল ক্লাসের তারা তো দেশে ব্যাক করে না নর্মালি। যাক, এটা মিথ্যা কথা ছিল, সবাই বলে, আমিও বলেছি। তারপর প্রশ্ন হলো যে হু ইজ স্পন্সর? তো আমার স্পন্সর কে সেটা বললাম। আমি তখন ধারণা নিয়েছিলাম যে আমাকে যে এত প্রশ্ন করছে লং টাইম যাবত, আমি কিন্তু আপনাকে খুব দ্রুত বলছি, কিন্তু সে তো আমাকে প্রশ্ন করছে, আবার সে টাইপিং করছে, আবার রেস্ট নিচ্ছে, আমিও চুপ করে দাঁড়িয়ে থাকি, আমার কিছু বলা থাকে না, আমি নিজে নিজে আনইজি ফিল করি যে আমার কি হবে এখন, আমি চুপ করেছি, কোনো প্রশ্ন করতেছে না, এরকম বিষয় ছিল। যাই হোক, আমি ভাবছিলাম যে পরবর্তীতে হয়তো আরেকটা প্রশ্ন করবে যে তোমার যে স্পন্সর তার কি, তার কাজ কি, তার ইনকাম সোর্স কি, এরকমটা প্রশ্ন করবে। তার জন্য আমি ওইটা শর্ট করে দিয়েছি। আমার স্পন্সর সে আমার স্পন্সর মা ছিল, স্পন্সর মা, সে আমার টিউশন ফি দেবে আর লিভিং কস্ট আমি বিয়ার করব। তারপর অনেকক্ষণ চুপচাপ, প্রায় আমার মনে হলো যে 30 সেকেন্ড আপ হবে, সে টাইপিং করতেছে ল্যাপটপের দিক, তার মনিটরের দিক তাকাইতেছে, আর মাঝে মাঝে আমার দিক তাকায়। তারপর হুট করে একটা প্রশ্ন করলো যে তুমি কোথায় জন্মগ্রহণ করছো? আমি জাস্ট উত্তর দিতে যাবো, তখন সে হাতে ইশারা করলো সিটি, জাস্ট সিটিটা বলার জন্য। তখন আমি সিটি বললাম যে বাংলাদেশের এই সিটি। তারপর আবার দেখলাম সে কি টাইপিং করতেছে, আবার প্রায় 30 সেকেন্ড আপ কিন্তু অনেক কিছু একটা ইন্টারভিউর সময়। তখন আমি ধরে নিয়েছিলাম যে না, আমাকে হয়তো অ্যাপ্রুভ করবে না। যাক, হুট করে সে আমার দিক তাকে একটা হাসি দিয়ে বলে আমি অ্যাপ্রুভিং ইউর ভিসা, কংগ্রেচুলেশনস। কংগ্রেচুলেশন জানানোর পরেও আরেকটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু একটা প্লে কার্ড ধরায় দেয় যে কংগ্রেচুলেশন একটা কার্ড। আমি ভাবছিলাম হয়তো আমাকে এরকমটা দিবে জাপানে, তো এরকমটা দেয় না। যেহেতু দেয় নাই, আবার আমিও আশা ছেড়ে দিয়েছি যে আমাকে অ্যাপ্রুভ করবে না। তো আমি প্রথম বলার পর আমি বুঝতেছি না, সে বললো অ্যাপ্রুভিং ইউর ভিসা, কংগ্রেচুলেশনস, বাট আমাকে কিছু দিচ্ছে, আমার শুধু পাসপোর্টটা রেখে দেয়, I-20টা পাস করে দিল সে, আমাকে কোনো কার্ড দিচ্ছে না। আমি একটু কনফিউশনে ছিলাম, আমি একটু চুপ করে রয়েছি। চুপ থাকার পরে সে আবার বলতেছে যে আমি অ্যাপ্রুভিং ইউর ভিসা। এই পরে আমি তাকে থ্যাংক ইউ, এই মানে জাপানিজ স্টাইলে যে একটু মাথা হ্যাঁ একটু নয়া থ্যাংক ইউ জানানো হয়, ওইভাবেই থ্যাংক ইউ জানালাম। এই তো তারপর বাসায় ব্যাক করলাম। আমার একটা লং প্রসেসিং ছিল, লং প্রসেসিং বলতে প্রায় 1 বছর আগে থেকে আমি প্রিপারেশন নিচ্ছিলাম ইউএসএতে মাস্টার্স করতে যাব। অনেক অভিজ্ঞতা হয়েছে আমার, যেহেতু অনেক ঘাটাঘাটি করেছি। কেউ যদি হেল্প নিতে চায় বা হেল্প চান আমার কাছ থেকে, অবশ্যই আমি যতটুকু আমার সামর্থ্য আছে আমি হেল্প করার ট্রাই করব। বাই বাই।